আইসিডিএস এর আরও একটি নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব অঙ্ক বিষয় সম্পর্কে, অর্থাৎ অঙ্কের ক্ষেত্রে যে সমস্ত টাইপগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রত্যেককে রিকোয়েস্ট করা হচ্ছে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএস এর নিয়মিত ক্লাসগুলি পাওয়ার জন্য। তো দেখো, আজকের প্রথম প্রশ্নে বলা হচ্ছে 3/4 এর মধ্যে 1/24 কতবার আছে। অর্থাৎ এই যে ভগ্নাংশটি রয়েছে এই ভগ্নাংশের মধ্যে 1/24 কতবার আছে সেটা কিন্তু আমাদের বার করতে হবে। তো দেখো, এই রকম যদি অঙ্ক আসে তাহলে তোমরা কিভাবে করবে। তো দেখো, এখানে বলা হয়েছে 3/4 মধ্যে। কার মধ্যে বলা হয়েছে? 3/4 মধ্যে। তো যার মধ্যে বলা হবে সেটিকে তোমরা উপরে লিখবে, 3/4 উপরে লিখবে। যেটি বলবে কতবার আছে সেটি লিখবে নিচে, নিচে লিখবে, ঠিক আছে। তো দেখো, এইরকম লেখার পরে এটাকে কিন্তু ভাঙতে হবে। 3/4 নিচে যেটা থাকবে সেটা উল্টে যাবে, গুণ রূপে লিখতে গেলে উল্টে যায়, ঠিক আছে। তাহলে 1/24 আছে, সেটা হয়ে যাবে 24/1। দেখো, এখানে আমি কি করলাম, 3/4 বাই 1/24, এটা কিন্তু ভাগ রূপে আছে। তো ভাগ রূপ থেকে যদি গুণ রূপে লেখা হয় তাহলে নিচের যে ভগ্নাংশ থাকবে সেটা কিন্তু উল্টে যাবে। 1/24 ছিল, হয়ে গেল 24/1। এরপর কাটাকাটি করতে হবে, 4 × 6 = 24, তাহলে কত হবে? 3 × 6 = 18। তাহলে এটা হবে উত্তর, 18 হবে উত্তর। অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে 3/4 মধ্যে 1/24 18 বার আছে। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার, ঠিক আছে। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। যদি এই ধরনের প্রশ্ন আসে তাহলে এভাবেই কিন্তু করবে, কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর কিন্তু বেরিয়ে যাবে। 3/4 মধ্যে 1/24 কতবার আছে, এটা যদি আলাদা থাকে তাহলে সেই আলাদা ভগ্নাংশ এখানে লিখবে। যেটিকে বলবে যতবার আছে সেটি নিচে লিখবে এবং তারপরে গুণ রূপে এটা কিন্তু পাল্টে দেবে, ঠিক আছে। তারপর কাটাকাটি করবে, 3 × 6 = 18, ঠিক আছে। এরকমভাবে উত্তর তোমরা করতে পারবে। তো দেখো, পরবর্তী প্রশ্নে কি বলা হচ্ছে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে 8 পূর্ণ 3/9 এর অনন্যক কত। তো যদি অনন্যক বলা হয় তাহলে তোমরা কিভাবে করবে। তো দেখো, প্রথমে এই যে ভগ্নাংশটি রয়েছে 8 পূর্ণ 3/9, এটিকে প্রথমে কিন্তু আমাদের ভাঙতে হবে। 8 পূর্ণ 3/9, তো এটিকে যদি আমরা ভাঙি তাহলে কীরকমভাবে ভাঙতে হয়, 8 আর 9 তোমরা গুণ করবে এবং তারপরে গুণ করার পরে 3 যোগ করবে, ঠিক আছে। তাহলে 8 × 9 = 72, 72-এর সাথে যদি তোমরা 3 যোগ করো তাহলে কত হয়? 75। তাহলে 75-এর 9 হচ্ছে 8 পূর্ণ 3/9 সমান হচ্ছে 75-এর 9, ঠিক আছে। 75-এর 9 হচ্ছে। এই যে ভগ্নাংশটি রয়েছে এটার বলেছে অনন্যক কত হবে। তো অনন্যক কথাটির অর্থ হচ্ছে উল্টো, ঠিক আছে। এটার উল্টো কিন্তু উত্তর হবে, অর্থাৎ 9-এর 75 হয়ে যাবে উত্তর, 9-এর 75 হয়ে যাবে উত্তর, ঠিক আছে। বুঝতে পারলে? 8 পূর্ণ 3/9 এটিকে তোমাদের প্রথমে ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে প্রথমে গুণ করবে, 8 × 9 = 72, 72-এর সাথে 3 যোগ করবে, 75-এর 9 হচ্ছে, নিচে যেটা থাকবে সেটা এখানে লিখতে হবে। তাহলে 75-এর 9 হচ্ছে। এরপর যেহেতু বলেছে অনন্যক, তো সেক্ষেত্রে এটার কিন্তু উল্টো হয়ে যাবে। তো এটার উল্টো মানে কি, 75 নিচে আর 9 উপরে, তাহলে 9-এর 75, অর্থাৎ অপশান সি এখানেও কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। দেখো, পরবর্তী প্রশ্নে কি বলা হচ্ছে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে 4-এর 5-এর 3 গুণের সাথে কত যোগ করলে 3 পূর্ণ 1/5 পাবো। অর্থাৎ এই ভগ্নাংশের 3 গুণের সাথে কত যোগ করলে
আমরা 3/1/5 পাবো। তো এইরকম প্রশ্ন যদি পরীক্ষায় আসে তাহলে দেখো কিভাবে করবে। এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে। এই ধরনের টাইপ কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। দেখো 4/4 রয়েছে, তো 4/5 3 গুণের সাথে, মানে প্রথমে আমরা কি করব, 4/5 3 গুণ করব। তো 4/5 3 গুণ সমান কত হচ্ছে, 3 4 12, আর নিচে আছে 5, তাহলে 12/5, তাহলে 4/5 3 গুণ হচ্ছে 12/5, এর সাথে কত যোগ করলে 3/1/5 পাবো। তো 12/5 সাথে কত যোগ করলে, আমরা ধরে নিচ্ছি 12/5 সাথে এক্স যোগ করতে হবে। তো এক্স যোগ করলে আমরা পেয়ে যাব 3/1/5। তাহলে এখানে লিখব 12/5 প্লাস এক্স, আর এটা কত হবে, 3/5 15, আর একে 16/5। তাহলে এক্স সমান কত হবে, এক্স সমান হয়ে যাবে 16/5, ডান দিকে 16/5 আছে, আর এই বাঁ দিকের যে 12/5 রয়েছে এটাকে আমরা ডান দিকে নিয়ে যাব, অর্থাৎ সমানের ওপারে নিয়ে যাব। তো সমানের ওপারে যদি নিয়ে যাই তাহলে দেখো এখানে প্লাস রয়েছে, কিছু চিহ্ন নেই, তার মানে হচ্ছে প্লাস। তো ডান দিকে নিয়ে গেলে হয়ে যাবে -12/5। তাহলে এই যে ভগ্নাংশের বিয়োগ রয়েছে এটা করলেই কিন্তু আনসার হয়ে যাবে। এটার বিয়োগে কত হবে, লসাগু হয়ে যাবে 5, তাহলে 16 12, তাহলে কত হচ্ছে, 16 থেকে যদি 12 যায় তাহলে হয়ে যাবে 4, আর নিচে 5। তো এটা হচ্ছে উত্তর। অর্থাৎ আমাদের কত যোগ করতে হবে, 4/5 যদি আমরা যোগ করি তাহলে 3/1/5 পাবো। তাহলে 4/5 অর্থাৎ অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, বুঝতে পারলে? এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে। তো দেখো পরবর্তী প্রশ্নে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে ঊর্ধ্বক্রমে সাজাও, অর্থাৎ ক্রমে ক্রমে ঊর্ধ্ব হবে, অর্থাৎ ছোট থেকে বড় সাজাতে হবে। যেখানে বলা রয়েছে 0.3 পৌনঃপণিক এখানে চিহ্ন রয়েছে, 0.16 পৌনঃপণিক চিহ্ন রয়েছে, এবং 0.1 পৌনঃপণিক চিহ্ন রয়েছে। অর্থাৎ এই যে উপরে ডটগুলি রয়েছে এগুলো তোমাদের আগে বুঝতে হবে, তাহলেই তোমরা সঠিক উত্তর বার করতে পারবে। দেখো এখানে বলা হয়েছে কি 0.3 এবং 3-র মাথায় এখানে একটি ডট রয়েছে, ডট বা পৌনঃপণিক কিন্তু রয়েছে। এটার মানে কি, এটার মানে হচ্ছে 0.33333, এইরকমভাবে 3 কিন্তু শেষ হবে না, চলতেই থাকবে। ঠিক আছে, 3-এর মাথায় ডট মানে কি 3 চলতেই থাকবে। পরবর্তী দেখো এখানে বলা হয়েছে কি 0.16 এবং 6-এর মাথায় কিন্তু ডট আছে। 6-এর মাথায় ডট থাকার মানে কি 6 শেষ হবে না, 0.1 6 কিন্তু চলতেই থাকবে, 6 শেষ হবে না। অসংখ্য। পরবর্তী বলা হয়েছে 0.1 এবং এখানেও 0.1 কিন্তু এখানে শেষ হবে না, 1 কিন্তু এখানে শেষ হবে না, চলতে থাকবে। তো তাহলে এরপর তোমরা বুঝতে পারছো যে কোনটি সবচেয়ে ছোট হবে। দেখো দশমিক যদি থাকে তাহলে কিভাবে দেখতে হয়, দশমিক থাকলে কিভাবে দেখতে হয় যে কোনটি ছোট। প্রথমে তোমরা প্রথমের যে এখানে সংখ্যাটি থাকবে এগুলিকে বলা হয় অঙ্ক, তো এগুলিকে তোমাদের কিন্তু প্রথমে দেখতে হবে। এখানে রয়েছে 0 0 0, তাহলে একই আছে। পরবর্তী ডট বা দশমিক দশমিক দশমিক, তারপরে দেখো এখানে 3 আছে, 1 আছে, 1 আছে, 3 আছে মানে কি সবচেয়ে বড় এটা, এটা কিন্তু সবচেয়ে বড়, এটা সবচেয়ে বড় হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 1 নম্বরে, 1 নম্বর নয়, এটা হচ্ছে সবচেয়ে বৃহৎ, মানে যেহেতু ঊর্ধ্বক্রমে মানে কি ছোট থেকে বড়, তাহলে সবচেয়ে বড়, এটা কিন্তু সবচেয়ে বড় হবে। ঠিক আছে, তাহলে সবচেয়ে বড় মানে কি আমরা লাস্টে লিখব 0.3, এটা আমরা লাস্টে লিখব।
আর এখানে কি হবে, এখানে কি হবে। দেখো এরপরে এই দুটোকে আমরা তুলনা করব। এটা 1 আছে, এটার 1 আছে, এটা 6 আছে, এটার 1 আছে। তাহলে 6 আছে মানে কি এটা বড়, 6 আছে মানে এটা বড়, তার মানে এটা হচ্ছে বড়। আর এটা হচ্ছে সবচেয়ে ছোট, তাহলে এটা হচ্ছে সবচেয়ে ছোট 0.1, এটা ছোট, এবং তারপরে একটু বড় হচ্ছে 0.16। ঠিক আছে, তো যদি ঊর্ধ্বক্রমে সাজায় অর্থাৎ ছোট থেকে বড় সাজায় তাহলে এটা হবে কারেক্ট আনসার। তাহলে এটা কোন অপশানটি হচ্ছে, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো দেখো পরবর্তী প্রশ্নে কি বলা হচ্ছে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে বৃত্তের বৃহত্তম যা কোনটি। এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে। এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। বৃত্ত থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, তো সেক্ষেত্রে বৃত্ত সম্পর্কে যা কিছু তথ্য রয়েছে সেগুলো তোমাদের কিন্তু জানতে হবে। তো দেখো তোমাদের প্রথমেই এই প্রশ্নের উত্তর বলার আগে কিছু তথ্য তোমাদের জেনে রাখি বৃত্ত সম্পর্কে। বৃত্তের ক্ষেত্রে কি কি তথ্য তোমাদের জানতে হবে। তো দেখো এটা হচ্ছে একটা বৃত্ত, এবং বৃত্তের মাঝখানে যে বিন্দু থাকে সেটি হচ্ছে কেন্দ্র। মাঝখানের বিন্দু হচ্ছে কেন্দ্র, এবং কেন্দ্র থেকে বৃত্তের যে পরিধি রয়েছে এরা হচ্ছে পরিধি। তো বৃত্তের পরিধি পর্যন্ত যে রেখা সেটি হচ্ছে ব্যাসার্ধ। এটাকে কি বলা হয়, ব্যাসার্ধ বলা হয়। ঠিক আছে, ব্যাসার্ধ কিন্তু বলা হয়। আবার এই ব্যাসার্ধ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, আবার এই পাশেও যদি আমরা যোগ করে দিই তাহলে কি হয়ে যাবে, এটা হচ্ছে একটা ব্যাসার্ধ। তো তাহলে দুটো ব্যাসার্ধ মিলে এখান থেকে এত দূর পর্যন্ত এটা হচ্ছে ব্যাস। অর্থাৎ যদি আমরা নাম দিই পি কিউ এবং মাঝখানে যদি নাম দিই ও, তাহলে দেখো ব্যাসার্ধ হচ্ছে কোনগুলি, এখানে ব্যাসার্ধ হচ্ছে ওপি এবং ও কিউ। ওপি হচ্ছে একটি ব্যাসার্ধ এবং ও কিউ হচ্ছে আরেকটি ব্যাসার্ধ। ঠিক আছে, আর ব্যাস কোনটি, ব্যাস হচ্ছে পি কিউ। পি কিউ হচ্ছে ব্যাস, পি কিউ হচ্ছে ব্যাস। তার অর্থ কি দেখো, এখানে একটি প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, যেটি হচ্ছে যে কোনো বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ কি। তো ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে ব্যাস। এই যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে ব্যাস। এরপর দেখো আরো একটি তথ্য, যেটি হচ্ছে যা। এই প্রশ্নে বলেছে কি যে বৃত্তের বৃহত্তম যা কোনটি। তো যা কোনগুলি, তো যা হচ্ছে দেখো এই যে বৃত্তের পরিধি রয়েছে দুই পাশে যদি একটি সরলরেখা অঙ্কন করা হয়, এখানেও অঙ্কন করতে পারি, এখানেও অঙ্কন করতে পারি, এখানেও করতে পারি, আবার এখানেও করতে পারি, এইভাবে কিন্তু অঙ্কন করতে পারি। তো বলেছে যে বৃত্তের বৃহত্তম যা কোনটি। তো এগুলো প্রত্যেকটি হচ্ছে যা। ঠিক আছে, এগুলো প্রত্যেকটি কি যা, এগুলোকে যা বলা হয়। তাহলে সবচেয়ে ছোট যা কোথায় হবে, এখানে হবে। তারপর ধীরে ধীরে বড় হতে থাকবে, বড় হতে হতে মাঝখানে সবচেয়ে বড় হবে। মাঝখানে কি হবে, সবচেয়ে বড় যা হবে। তারপরে আবার ছোট হতে 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 সবচেয়ে ছোট হবে এখানে। তো তাহলে তোমরা কি বুঝতে পারছো যে সবচেয়ে বড় যা কোথায় হচ্ছে, এইখানটাতে হচ্ছে। তাহলে ব্যাস, ব্যাস, তাহলে উত্তর তোমরা পেয়ে গেলে। তাহলে উত্তর কি হবে বলো তো, বৃত্তের বৃহত্তম যা কোনটি। তো বৃত্তের বৃহত্তম যা হচ্ছে পি কিউ। আর পি কিউর নাম কি, পি কিউর নাম হচ্ছে ব্যাস। তাহলে অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। দেখো আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। এই ধরনের টাইপ কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো এই প্রশ্নে বলা হচ্ছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 564 ও 630 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে
3 ভাগশেষ থাকবে। অর্থাৎ কোন একটি বৃহত্তম সংখ্যা দিয়ে যদি ভাগ করা হয় এই দুটি সংখ্যাকে, তাহলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ থাকবে 3। এই 4টির মধ্যে কারেক্ট অ্যান্সার কিন্তু হবে। তো এই ধরনের যদি প্রশ্ন আসে তাহলে কিভাবে করবে? তো প্রথমেই দেখো এখানে বলা হয়েছে 3 ভাগশেষ থাকবে। তো ভাগশেষ মানে কি? ভাগশেষ মানে হচ্ছে ভাগ করার পরে যেটি পড়ে থাকে, বাড়তি। তো এই যে বাড়তি অংশটি রয়েছে বা যেটি পড়ে থাকবে সেটা কিন্তু আগেই আমরা বিয়োগ করে দেব। তাহলে এটা কিভাবে করব? প্রথমেই কিন্তু বিয়োগ করব। 564 থেকে 3 বিয়োগ করব, তাহলে কত হবে? 561। আবার 630 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে কত থাকবে? তাহলে থাকবে আমাদের 627। এই দুটো সংখ্যা পেলাম। তার মানে কি এবার ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। 3 আমরা যেহেতু আগে থেকে বাদ দিয়ে দিয়েছি। এরপর একটি তথ্য তোমাদের মনে রাখতে হবে। দেখো এখানে বলেছে বৃহত্তম সংখ্যা। তো যদি বৃহত্তম সংখ্যা বলে তাহলে তোমরা গসাগু করবে, আর যদি ক্ষুদ্রতম বলে তাহলে তোমরা লসাগু করবে। তো প্রশ্নে যেরকম আসবে সেই রকম কিন্তু করবে। তো যেহেতু বৃহত্তম বলেছে তো এই দুটো তোমরা গসাগু করবে, তাহলে উত্তর বেরিয়ে যাবে। যদি ক্ষুদ্রতম বলে তাহলে লসাগু করবে, তাহলে উত্তর বেরিয়ে যাবে। তো বৃহত্তম বলেছে, গসাগু করব। তো সবচেয়ে সহজ পদ্ধতি গসাগুর ক্ষেত্রে হচ্ছে ভাগ পদ্ধতিতে। তো বড় সংখ্যা হচ্ছে এটা 627। 561 দিয়ে 627কে আমরা ভাগ করব। কত দিয়ে যাবে? 1 দিয়ে। এটা হবে 6, 6 6 12 মিলে গেল, তাহলে 66। এবার দেখো কিভাবে গসাগু, ভাগ পদ্ধতিতে গসাগু কী রকম? প্রথমবার ভাগ করার পরে যে ভাগশেষ পড়ে থাকবে সেই ভাগশেষ দিয়ে আবার এই সংখ্যাটিকে ভাগ করবে। 561 এখানে লিখবে, তারপর আবার ভাগ করবে। তো এটা কত দিয়ে যাবে? এটা যাবে 8 দিয়ে। 8 দিয়ে 6 8 48, হাতে থাকে 4, 6 8 48 আর 4 52। তাহলে কত হবে? 8 9 10 11, 3 11, হাতে থাকে 1, তাহলে 3 হয়ে গেল। 3 আছে কত? 6, 3 6, 33 হলো। এরপর দেখো এই 33 দিয়ে আবার 66কে ভাগ, যখনই যেটি ভাগশেষ থাকবে সেটা দিয়ে আবার আগের সংখ্যাটিকে ভাগ করতে হবে। তাহলে এখানে হবে কত? 66। তাহলে 66 যদি হয় তাহলে 66 হচ্ছে 33 দুগুণে 66। ঠিক আছে, তাহলে কত হলো? 33 হলো। এটা হচ্ছে কিন্তু উত্তর, এদিকে উত্তর নয়। ভাগ পদ্ধতিতে গসাগুর ক্ষেত্রে এটা হচ্ছে উত্তর, 33 হবে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন সি হয়ে যাচ্ছে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখবে কিভাবে ভাগ পদ্ধতিতে গসাগু করা হচ্ছে। ভাগ করবে, যেটি ভাগশেষ থাকবে সেটা দিয়ে আবার আগের সংখ্যাটিকে ভাগ করবে, আবার যেটা ভাগশেষ থাকবে সেটা দিয়ে আগের সংখ্যাটিকে ভাগ করবে, এবং এদিকে যে সংখ্যাটি থাকবে যেটা দিয়ে ভাগ করে মিলে গেল ফাইনালি সেটা হবে উত্তর। অর্থাৎ 33 হয়ে গেল এখানে সঠিক উত্তর। তোমরা কিন্তু চেক করতে পারো যে এই প্রশ্নটি সঠিক হলো কিনা উত্তরটি। দেখো এখানে বলা হয়েছে কোন বৃহত্তম সংখ্যাটি এত এতকে ভাগ করলে 3 ভাগশেষ থাকবে। তো 33 দিয়ে যদি এটাকে ভাগ করা হয় তাহলে কিন্তু 3 ভাগশেষ থাকবে। তোমরা করে দেখবে 630কেও যদি তোমরা 33 দিয়ে ভাগ করো তবুও কিন্তু 3 ভাগশেষ থাকবে। তো অপশান সি হয়ে যাচ্ছে এখানে কারেক্ট আনসার। তো দেখো পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, যেখানে বলা হচ্ছে 1996 সালের 1 জানুয়ারি সোমবার হলে 1997 সালের 1 জানুয়ারি কী বার হবে? এই ধরনের প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। একটি প্রশ্ন যদি তোমরা উত্তর করতে পারো তাহলে যে কোনো এই ধরনের প্রশ্ন কিন্তু উত্তর তোমরা করতে পারবে। তো সেক্ষেত্রে খুব ভালোভাবে বুঝবে, যেগুলি বলছি সেগুলো কিন্তু খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে।
দেখো এখানে বলা হয়েছে 1996 সাল থেকে 1997 সাল পর্যন্ত, অর্থাৎ পুরোপুরি এক বছর, পুরোপুরি এক বছর। দেখো 1 জানুয়ারি, এখানেও 1 জানুয়ারি, অর্থাৎ পুরোপুরি এক বছরে টোটাল দিন সংখ্যা কিন্তু আমাদের বার করতে হবে। এখানে একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, আমরা কি জানি যে এক বছর সমান 365 দিন আমরা কিন্তু জানি, কিন্তু যদি সেই বছরটি লিপিয়ার হয়ে থাকে তাহলে কিন্তু সেই বছরের মোট দিন সংখ্যা হবে 366 দিন। ঠিক আছে, আমরা কি জানি, আমরা জানি 365 দিনে এক বছর, 365 দিনে এক বছর আমরা জানি, এটা হচ্ছে সাধারণ বছরের ক্ষেত্রে। কিন্তু যদি সেই বছরটি লিপিয়ার হয় তাহলে আরেক দিন কিন্তু যোগ হয়ে যায়, আরেক দিন যোগ হয়ে যায়, তাহলে কত হবে 366 দিন লিপিয়ারের ক্ষেত্রে। এটা একটা প্রথম বিষয়। আরও একটি তথ্য তোমাদের মনে রাখতে হবে, দেখো এই যে একদিন, এটা যোগ হয় ফেব্রুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে কিন্তু যোগ হয়। ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা এমনিতে কত, যখন সাধারণ বছর হয় তখন ফেব্রুয়ারি মাস থাকে 28 দিনে, কিন্তু যদি লিপিয়ার হয় তাহলে তখন ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হয় 29 দিনে। এই যে একদিন হচ্ছে, সেই একদিন কিন্তু ফেব্রুয়ারি মাসে তখন যোগ হয়ে যায়, 29 দিন কিন্তু হয়ে যায় ফেব্রুয়ারি মাসটা, যে বছর লিপিয়ার হবে। তো দেখো এখানে তোমাদের বুঝতে হবে যে এই যে দুটি সাল রয়েছে, দুটি সাল লিপিয়ার কিনা। যদি লিপিয়ার হয় তাহলে কিন্তু 366 হবে। ঠিক আছে, যদি লিপিয়ার হয় তাহলে কিন্তু 366 হয়ে যাবে। আরেকটি তথ্য মনে রাখতে হবে, দেখো 1996 এর 1 জানুয়ারি থেকে 1997 সালের 1 জানুয়ারি, অর্থাৎ এখানে কোন সালটিকে বলেছে ভালোভাবে বুঝতে হবে, কোন সালটিকে বলেছে। দেখো অরিজিনালি কিন্তু এটা বলা হচ্ছে 1996 সাল বলা হচ্ছে, কারণ কি 1996 জানুয়ারি, 1996 ফেব্রুয়ারি, তারপর 1996 মার্চ এপ্রিল করে করে যখন বছর শেষ হবে তখন 1997 1 জানুয়ারি আসবে। ঠিক আছে, অর্থাৎ এখানে 1996কে কিন্তু বলা হয়েছে, অর্থাৎ 1996 সালে তোমরা ভেবে দেখো ফেব্রুয়ারি মাস কিন্তু তোমরা পাবে, কিন্তু 1997 সালের ফেব্রুয়ারি পর্যন্ত যাচ্ছে না, জানুয়ারির 1 তারিখে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ফেব্রুয়ারি আমরা পাচ্ছি 1996, তাহলে 1996 সালটিকে আমাদের দেখতে হবে যেটা সাধারণ বছর নাকি লিপিয়ার। তো দেখো লিপিয়ার চেক করার দুটি নিয়ম রয়েছে। যদি এই ধরনের সাল দেয়া থাকে তাহলে 4 দিয়ে ভাগ করতে হয়, আর যদি শতাব্দী দেওয়া হয়, শতাব্দী অর্থাৎ কি, শতাব্দী অর্থাৎ ধরে নাও 1900 দেওয়া থাকছে, 1900 বা 1800 বা 2000, গোটা গোটা সালগুলো যদি দেয়া থাকে তাহলে এগুলো বলা হয় শতাব্দী। তো সেক্ষেত্রে তখন 400 দিয়ে ভাগ করতে হবে, কত দিয়ে, 400 দিয়ে। আর যদি এই ধরনের সাল থাকে শতাব্দীর মাঝের সালগুলো 1996, 97, 98, 99, 95, 93, তাহলে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা হচ্ছে কি মাঝখানের সাল, তো সেক্ষেত্রে 4 দিয়ে আমরা ভাগ করে দেখব যে কি হচ্ছে। তো 4 দিয়ে আমরা ভাগ করব 1996কে, তো কত হবে, 4 4 16, 4 4 16 মানে হচ্ছে 3 9, 4 9 36, 36, তাহলে 3 থাকলো, আবার 36, তাহলে হচ্ছে 4 9 36, তাহলে মিলে গেল। তো যদি মিলে যায়, যদি মিলে যায় তাহলে সেটি হবে লিপ ইয়ার, যদি মিলে যায় তাহলে হবে লিপ ইয়ার, আর যদি না মিলে তাহলে সাধারণ বছর। তো যেহেতু এটি লিপ ইয়ার হয়ে গেল তার মানে তোমরা বুঝতে পারছো যে বছর হবে 366 দিনে। তাহলে 1996 সাল থেকে, মানে 1996 1 জানুয়ারি থেকে 1997 সালের 1 জানুয়ারি, এই যে পুরো এক বছর, এটা অরিজিনালি 366 দিনের, টোটাল 366 দিনের কিন্তু এই বছরটি। এরপর আমাদের দেখতে হবে
যে এই বছরে কতগুলি সপ্তাহ আছে, কতগুলি সপ্তাহ আছে। অর্থাৎ সপ্তাহ কেন আমরা বার করব, কারণ আমাদের 7টি দিন আছে, সোম মঙ্গল বুধ থেকে শুরু করে টোটাল 7টি দিন বা 7টি বার। তো 7টি যেহেতু বার, তো সেক্ষেত্রে 7 দিয়ে একে ভাগ করতে হবে। তো দেখো একে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, 7 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে 5 7 35, 1 16, 7 2 14, তাহলে 2 পড়ে থাকছে, মানে কি 2 দিন বাড়তেই হচ্ছে। তাহলে দেখো 1996 থেকে 1997, যদি 96 যদি 1 জানুয়ারি সোমবার হয়, তাহলে সোমবারের সাথে আরও 2 দিন যোগ হয়ে যাবে। তাহলে কোন বার হবে, উত্তর কি হবে, তাহলে এখানে লিখে দিচ্ছি উত্তর কি হবে। এই যে সোমবার ছিল, এই সোমবারের সাথে কিন্তু 2 দিন যোগ হয়ে যাবে, 2 দিন যোগ হয়ে যাবে। তা 2 দিন যদি আমরা যোগ করি, তাহলে সোমবারের পরে কি হবে, মঙ্গলবার, তারপর হবে বুধবার। তাহলে উত্তর কি হবে, বুধবার হবে, বুধবার। ঠিক আছে, বুঝতে পারলে উত্তর কি হবে, বুধবার হবে। তাহলে অপশন, এখানে দেখো অপশানগুলো কিন্তু দেয়া নেই, অপশান হয়ে যাবে বুধবার। তোমরা কিন্তু বুধবার করবে যদি এই প্রশ্নটি আসে, বা অন্য ধরনের এলে তোমরা এইভাবে কিন্তু করবে। এখানে একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, দেখো এখানে 1996 থেকে 1997, অর্থাৎ সালটি কি হচ্ছে, বাড়ছে। যদি বাড়তে থাকে তাহলে যোগ হয়, যেটা যোগ করলাম। আর যদি কমে, কমে অর্থাৎ কি, ধরো না 1997 এখানে থাকতো আর 1996 এখানে থাকতো, তাহলে কি হচ্ছে, ধীরে ধীরে কমতো, তাহলে কমলে মাইনাস হতো। ঠিক আছে, যেহেতু বাড়ছে সেই জন্য যোগ করলাম। যদি উল্টো দেয়া থাকতো, অর্থাৎ কমতো, তাহলে কিন্তু মাইনাস হতো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো এইরকমভাবেই কিন্তু এই ধরনের অঙ্কগুলো তোমাদের করতে হবে, খুব একটা সময় কিন্তু লাগবে না। আমি সব কিছু তোমাদের বোঝালাম, সেই জন্য এরকম হলো। তোমাদের এই ভাগটি করতে হবে, চেক করতে হবে লিপ ইয়ার না সাধারণ ইয়ার, সেটা তোমাদের দেখতে হবে, তারপরে যোগ করে দেবে, তাহলে কিন্তু হয়ে যাবে। এই ভাগটি কিন্তু তারপর করতে হবে। তো দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত। তো তোমরা অবশ্যই জানো যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1000। একের পিঠে 3টে শূন্য, অর্থাৎ দেখো 4 অঙ্কের হয়ে যাচ্ছে, 1 2 3 4, 4 অঙ্কের, এবং এটাই হচ্ছে শুরু 4 অঙ্কের ক্ষেত্রে, এটাই হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। এরপর আমাদের বার করতে হবে যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কোনটি, পূর্ণবর্গ সংখ্যা। তো 4 অঙ্কের ক্ষুদ্রতম, 4 অঙ্কের কাছাকাছি, ঠিক আছে, যেটা শুরু হবে। তো এই ধরনের অঙ্ক যদি থাকে, তাহলে তোমরা কীভাবে করবে। তো এর ক্ষেত্রে তোমাদের দেখো এখানে একটি পদ্ধতি রয়েছে। পদ্ধতি কি, এখানে কিন্তু বর্গমূল করতে হবে, বর্গমূল। তো বর্গমূল করার জন্য তোমাদের জোড়া জোড়া করে কিন্তু নিতে হবে, জোড়া জোড়া, 2টি করে। এটা হচ্ছে দুটো, দুটো, দুটো হচ্ছে 10, এটা হচ্ছে 10 সংখ্যা। তাহলে বর্গমূল কিভাবে হয় দেখো, 1-এর বর্গ কত, 1-এর বর্গ হচ্ছে 1, 2-এর বর্গ কত, 2-এর বর্গ 2 আর 2 4, 2 দুগুণে 4 মানে হচ্ছে। এটার অর্থ কি, এটার অর্থ হচ্ছে 1 গুণিত 1। এটার অর্থ কি, 2 গুণিত 2, তাহলে 2 দুগুণে 4। 3-এর বর্গ কত, 3 গুণিত 3, তাহলে 3 3 9, 4 4 16, 5 5 25। তাহলে এই রকম কিন্তু বসাতে হবে এখানে, এটা কিন্তু ভাগ নয়, এই রকমভাবে কিন্তু বর্গমূলের করতে হবে। তো 10 রয়েছে, তাহলে 10 কোথায়, 10 হচ্ছে এই সংখ্যাটা হবে, তাহলে 3 এখানে কিন্তু বসাতে হবে, এখানে 3, আবার এখানে 3, তাহলে 3, 3-এর বর্গ বা 3 3-এ গুণ করলে 9, তাহলে 1 থাকলো। এরপর এই জোড়া সংখ্যায় কিন্তু নিচে নামবে। এমনিতে ভাগ করলে কি হয়, একটি সংখ্যা নিচে নামে, কিন্তু এক্ষেত্রে জোড়া নামবে, তাহলে দুটো শূন্য কিন্তু নিচে নেমে গেল। এরপর এখানে 3-এর দ্বিগুণ কিন্তু করতে হবে, 3-এর দ্বিগুণ, তাহলে 3-এর দ্বিগুণ হচ্ছে 6, 6 হয়ে গেল। এবার 6-এর ডান দিকে এখানে
এমন একটি সংখ্যা বসাতে হবে, সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, আর সেই গুণফল এখানে লিখতে হবে। দেখো এখানে 6 আছে, তো 6-এর এখানে যদি আমরা 0 দিই, তাহলে 0 দিয়ে গুণ করতে হবে, তো 0 দিয়ে গুণ করলে তো 0 হয়ে যাবে, এটা হবে না। 6-এর পরে যদি আমরা 1 দিই, তাহলে 1 দিয়ে গুণ করতে হবে, তাহলে 61। আবার যদি 2 দিই, তাহলে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 2 4, 6 2 12, তাহলে 124 বড় হয়ে যাচ্ছে, তাহলে এটা কিন্তু আমাদের করতে হবে, তাহলে 1 দিয়ে খাওয়াতে হবে, 1, তাহলে 61 হয়ে গেল। তাহলে বিয়োগ করলে কত হবে? 9, এটা হবে 7 3, তাহলে 39 হয়ে গেল। এরপর দেখো এখানে কি করতে হবে, 39 কিন্তু এখানে হয়ে গেল, ভাগশেষ কিন্তু থেকে গেল 39। তো সেক্ষেত্রে এখানে 31 হচ্ছে, আমরা একটি সংখ্যা পেলাম। 31-এর যে বর্গ হবে, 31-এর বর্গ কত? 31-এর বর্গ কত হয়? 31-এর বর্গ হচ্ছে 961। ঠিক আছে, তাহলে 961-র কাছাকাছি হচ্ছে। এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু এটা 4 অঙ্কের নয়। এখানে বলেছে কি 4 অঙ্কের ক্ষুদ্রতম, কিন্তু এটা 4 অঙ্কের নয়। তো সেক্ষেত্রে 31-এ যখন হচ্ছে না, তখন এক ঘর কিন্তু আমরা বাড়িয়ে দেব, তাহলে 32 করব। তাহলে 32-এর বর্গ কত? 32-এর বর্গ হচ্ছে 1024, আর এটা হচ্ছে 4 অঙ্কের। তো সেক্ষেত্রে এই সংখ্যাটি হয়ে যাবে উত্তর, 1024 হবে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এইরকমভাবে কিন্তু বর্গমূল করবে, করার পরে যখনই ভাগশেষ থেকে যাবে, তখন তোমরা এখানে বুঝে যাবে যে 31-এর বর্গের কাছাকাছি সংখ্যা হচ্ছে 1000। ঠিক আছে, তো যেহেতু এটা 3 অঙ্কের হয়ে যাচ্ছে, তো সেই জন্য পরের যে সংখ্যাটি 32-এর যে বর্গ, সেটাই হবে এখানে সঠিক উত্তর। তো দেখো পরবর্তী প্রশ্নে কি বলা হচ্ছে। এই প্রশ্নে বলা হচ্ছে সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অপর দুটি কোণের সমষ্টি কত? তো দেখো এই প্রশ্নের উত্তর কি হবে। সমকোণী ত্রিভুজ কি রকমের হয়? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তো যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। তো সেই সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া, অর্থাৎ এই কোণটি বাদ দিয়ে অপর দুটি কোণের, অর্থাৎ এই কোণটি এবং এই কোণটি, এই দুটি কোণের সমষ্টি কত হবে? তো দেখো তোমরা অনেকেই জানো যে কোনো একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? 3টি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো যদি এই কোণটি 90 ডিগ্রি হয়, তাহলে বাকিগুলো কত হবে? এখান থেকে 90 মাইনাস করে দেব, তাহলে হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে উত্তর হয়ে যাচ্ছে অপশান সি। ঠিক আছে, এখান থেকে কি বুঝতে পারলে যে বিয়োগ করলে আমরা এই যে কোণটি রয়েছে 90 ডিগ্রি, এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে পড়ে থাকছে 90। তাহলে এই দুটো সমষ্টি হচ্ছে 90, এই দুটো সমষ্টি কি হবে? 90। এটাই কিন্তু বলা হয়েছে যে অপর দুটি কোণের সমষ্টি কত। তো সমষ্টি অর্থাৎ যোগফল হবে এখানে 90। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে x² - 8x + 15 সমান হচ্ছে 0, সমীকরণের x এর মান কত? তো এই যে দ্বিঘাত সমীকরণ রয়েছে, এটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণ। তার কারণ হচ্ছে x এর ঘাত রয়েছে 2, তো যে কারণে এটিকে বলা হয় দ্বিঘাত সমীকরণ। তো এই দ্বিঘাত সমীকরণের x এর মান কত হবে? তো এই 4টি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? তো দেখো এই রকম যদি সমীকরণ দেয়া থাকে, তাহলে এগুলোকে কিভাবে অঙ্কটি করতে হয়। x² - 8x + 15 সমান হচ্ছে 0। তো দেখো
এখানে যে সংখ্যাটি রয়েছে এবং এখানে যে সংখ্যাটি রয়েছে দুটি সংখ্যার গুণ করতে হয়। তো এখানে কিছু সংখ্যা নেই, তার মানে হচ্ছে 1 আছে। কিছু নেই মানে কত আছে? 1 আছে। আর এখানে আছে 15, তাহলে 15 আর 1-এ গুণ করলে কত হবে? 15 হবে। তাহলে এই 15কে আমরা ভাঙবো, উৎপাদকে বিশ্লেষণ করব। এখানে দেখো 3 5-এ 15 হয়, তো 3 5-এ 15 অর্থাৎ 3 এবং 5 পেলাম। তো এই দুটি সংখ্যাকে কিভাবে সাজালে 8 করা যাবে? ঠিক আছে, কিভাবে সাজালে 8 করা যাবে? তাহলে 5 যুক্ত 3 সমান হচ্ছে 8। 5 যুক্ত 3 সমান 8। অর্থাৎ তোমরা বুঝতে পারছো কি করতে চাইছি, সেটা হচ্ছে এই শুরুর সংখ্যা এবং শেষের সংখ্যা এই দুটো সংখ্যাকে গুণ করতে হবে। গুণ করে এই সংখ্যাটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এবং তারপরে যে সংখ্যাগুলো পাবো এই সংখ্যাগুলো এমনভাবে সাজাতে হবে যেন সংখ্যাটি 8 হয়। তাহলে 5 এবং 3-এ যদি আমরা যোগ করি তাহলে 8 হবে। তো সেক্ষেত্রে এই সংখ্যাটি কিন্তু আনতে হবে। তো দেখো এই যে 5 এবং 3 এটা কিভাবে লিখব? এই 8-এর জায়গায় আমরা লিখব 5x এবং -3x প্লাস 15 সমান হচ্ছে 0। এই 8x-এর জায়গায় আমরা এটা লিখলাম, তার মানে কি -5x এবং -3x, তার মানে কত হচ্ছে? -8x। ঠিক আছে, দেখো এই দুটোর ক্ষেত্রে কমন নিতে হবে, এই দুটোর ক্ষেত্রে কমন নিতে হবে। তো এই দুটোর ক্ষেত্রে যদি আমরা কমন নিই তাহলে দেখো এখানে x আছে, এখানে দুটো x আছে, তো একটা x আমরা নিয়ে নিচ্ছি কমন। তাহলে একটা x যদি কমন নিয়ে নিই তাহলে একটা পড়ে থাকে -5, এক্সটা কমন চলে গেছে এখানে। এরপর দেখো এখানে মাইনাস আছে, মাইনাস যদি বাইরে থাকে এখানে দেখো কমন কি যাবে? 3 যাবে কমন, কারণ 3 5-এ 15, এখানে কিন্তু 3 আছে, তো সেক্ষেত্রে 3 কমন নিয়ে নিচ্ছে। তাহলে 3 যদি কমন নিয়ে নিই তাহলে এক্স পড়ে থাকে। এরপর দেখো এখানে যদি মাইনাস আমরা বাইরে কমন নিই তাহলে ভেতরের যে চিহ্ন রয়েছে সেটা কিন্তু পাল্টে যাবে, তাহলে প্লাস ছিল হয়ে গেল মাইনাস। এরপর 3 5-এ 15। ঠিক আছে, এরপর এই যে পুরো এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত এখানে দেখো x-5 আর x-5 রয়েছে, তাহলে x-5 আমরা কমন নিয়ে নিচ্ছি। তাহলে x-5 যদি দুটো থেকেই কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকছে কি? x-3, তাহলে সেটাকেও বন্ধনী দিয়ে লিখব x-3 সমান 0। ঠিক আছে, যারা জানো না তারা একেবারেই কিন্তু বুঝে যাবে, খুব ভালোভাবে কিন্তু শুনতে থাকো। দেখো এই দুটো এখানে রয়েছে x-5 এবং x-3, এই দুটোর গুণফল হচ্ছে 0। যদি দুটোর গুণফল হয় 0 তাহলে তোমরা মনে রাখবে যে x-5 সমান 0, x-5 সমান 0 এবং x-3 সমান 0। তাহলে এই যে 5 রয়েছে এটা ডান দিকে যদি আমরা পাঠিয়ে দিই তাহলে -5 হয়ে যাবে +5। +5 মানে কি? শুধু 5। ঠিক আছে, কিছু নেই মানে প্লাস আছে। আবার এক্ষেত্রেও হয়ে যাবে 3, তাহলে x-এর মান 5 হবে এবং x-এর মান 3 হবে। ঠিক আছে, তাহলে 5 এবং 3, তাহলে অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, তো এইরকম যদি সমীকরণ দেয়া থাকে তাহলে এইভাবেই কিন্তু করতে হবে। প্রথমের সংখ্যা এবং শেষের সংখ্যা গুণ করে সাজাতে হবে যাতে মাঝের সংখ্যাটি আসে, তারপরে এইভাবে কিন্তু x-এর মান বেরিয়ে যাবে। তো এই প্রশ্নের ক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে গেল ডি। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এবং তার পাশাপাশি তোমাদের জানিয়ে রাখি, যারা ভিডিওটি দেখলে প্রত্যেককে রিকোয়েস্ট করা হচ্ছে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে, তার পাশাপাশি ভিডিওটি শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের কাছে, যাতে যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা রেগুলার এই ক্লাসগুলি পেতে পারে। এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএসের প্রত্যেকটি ক্লাসগুলি সময় মতো পাওয়ার জন্য। এবং এই চ্যানেল থেকে তোমরা আইসিডিএসের প্রত্যেকটি আপডেট পেয়ে যাবে প্রত্যেকটি জেলার।
তো সেক্ষেত্রে আইসিডিএস সংক্রান্ত প্রত্যেকটি আপডেট এবং নিয়মিত ক্লাসগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।